দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 9 বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে এডিপি বাস্তবায়ন হার। 7 মাসে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 21.8% অর্থ। রমজানে নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সরকার। প্রতিদিন বাজার মনিটরিংয়ের পাশাপাশি চলবে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি সংকট আর দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে অর্থনীতিতে, বলছে ডিসিসিআই ব্যবসা সহজীকরণের দাবি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। তলানিতে ঠেকেছে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। চলতি অর্থ বছরে 7 মাসে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 21.8% অর্থ, যা গেল 9 বছরের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, আর্থিক সক্ষমতার অভাব ও প্রকল্প ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থ বছরের বাকি সময় গতি ফেরা নিয়ে সন্দিহান তারা। রায়হান শোভনের রিপোর্ট। দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নে বড় স্থবিরতা দেখা দিয়েছে। চলতি বছরের জুলাই থেকে জানুয়ারি এই 7 মাসে মোট বরাদ্দের বিপরীতে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে 50,556 কোটি টাকা, যা মোট বরাদ্দকৃত অর্থের মাত্র 21.18%। আর এই ব্যয় আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 9,320 কোটি টাকা কম। শুধু আগের অর্থ বছরের তুলনায় নয়, বরং চলতি অর্থ বছরের 7 মাসে এডিপিতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা বিগত 9 বছরের মধ্যে সর্বনিম্ন। কেননা 2016-17 অর্থ বছরের 7 মাসে ব্যয় হয়েছিল মাত্র 40,000 কোটি টাকা। এরপর প্রতি অর্থ বছর একই সময়ে যে পরিমাণ ব্যয় হয়েছে তা চলতি অর্থ বছরের চেয়ে বেশি। আর্থিক সক্ষমতার অভাব, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রকল্প ব্যবস্থাপনা এবং এইগুলোকে চলমান করার ক্ষেত্রে যে এই ধরনের দুর্বলতা, সব কিছু মিলিয়ে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচি কিন্তু খুব একটা চালু করা সম্ভবপর হয়নি। তথ্য বলছে, জুলাই থেকে ডিসেম্বর সময়কালে 57টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বরাদ্দের বিপরীতে প্রকল্প বাস্তবায়নে 40% বেশি অর্থ ব্যয় করতে পেরেছে মাত্র 8টি। সংস্থাটির তথ্য মতে এই সময় মন্ত্রিপরিষদ বিভাগ ব্যয় করেছে বরাদ্দের 58% অর্থ, আইএমইডি 74%, 48% অর্থ ব্যয় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, 40% হারে ব্যয় করেছে জ্বালানি ও খনিজ সম্পদ এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া 11টি বিভাগ ও মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে 30% বেশি অর্থ। এই 18 মাসের কথা যদি বিবেচনা করেন তাহলে দেখবেন এই এডিপি বাস্তবায়ন স্লো, একই সাথে হচ্ছে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্টেরও কিন্তু আমরা দেখব ধীরগতি। এই অবস্থাটায় হচ্ছে দুটো একটার পরিপূরক থাকার কারণে আলটিমেটলি এই দুটো একত্রিতভাবে জিডিপির প্রবৃদ্ধিকে আরো সংকুচন করে দেয়। বর্তমান বছরের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে, এটা বাস্তবায়ন যে খুব একটা বৃদ্ধি পাবে বাকি 4 মাসে, এটা কিন্তু আশা করাটা বোধহয় ঠিক হবে না। এটা হয়তো বরং আমার মনে হয় যে বর্তমান সরকারের উচিত হবে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে পর্যালোচনা করা এবং এক্ষেত্রে যে প্রকল্পগুলো আছে সেগুলো তারা কতটুকু অগ্রাধিকার দিবেন তারা নিজেদের মানদণ্ডে সেটা বিচার করে আপনার নতুন করে উন্নয়ন কর্মসূচিগুলোকে তারা প্রণয়ন করা, বাস্তবায়ন করা, সেটাই বলে যুক্তিযুক্ত কাজ হবে। অর্থ বছরের প্রথম 7 মাসে সবচেয়ে বেশি ব্যয় করেছে খাদ্য মন্ত্রণালয়, বরাদ্দের 145%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে সরকার। প্রতিদিন বাজার মনিটরিংয়ের কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের 13টি টিম। পাশাপাশি অনিয়ম ঠেকাতে কাজ করছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রমজান শুরুর কয়েকদিন আগে থেকেই বাজারে বাড়তে শুরু করে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম। এতে নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের। এত অতিরিক্ত দাম বেড়ে যায় রোজার সময়, চিন্তাই করা যায় না। লেবু লাগে, আপনার কি বলে যেমন শশা লাগে, আপনার যে নিত্য প্রয়োজন যে জিনিসগুলো লাগে কাঁচামালের মধ্যে, এগুলোর দাম একটা প্রাইস হাই থাকবে কেন? কিছু কিছু জিনিসের দাম অত্যাধিক বেশি বেড়ে গেছে হুট করেই। এখন কেজিতে 50 টাকা 30 টাকা আপনার বেড়ে গেছে। আপনার মোটামুটি যা আছে সব জিনিসের যেটাই নিতেছি দেখা গেলো যে আগের থেকে তুলনামূলক একটু বেশি। ওনারা যদি নিয়মিত বাজার মনিটরিং করে তাহলে আমরা এই যে সিন্ডিকেট পার্টিটা তারা ইচ্ছাকৃতভাবে তার দাম বাড়াতে পারবে না। বাজার নিয়ন্ত্রণে জোরেশোরে মাঠে নেমেছে সরকার। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির।
জানান বাজার মনিটরিং এর জন্য ঢাকায় প্রতিদিন 13টি টিম কাজ করছে। আমাদেরও ভোক্তা অধিকার পরিষদের 10টি টিম কাজ করে প্রতিদিন ঢাকায়, এর বাইরে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করে। তো এর ফাঁক দিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনাদের সহযোগিতায় সেটা যদি আমরা ট্রেস করতে পারি, আমরা তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এছাড়া কিছু নির্দিষ্ট ব্যক্তির হাতে যেন বাজার কুক্ষিগত না হয়, এদিকে সরকারের কড়া নজর রয়েছে জানান মন্ত্রী। বাজার যেন কোনো নির্দিষ্ট কয়েক ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিয়ে আপনাকে গুণগত পরিবর্তন দেখানোর জন্য একটু সময় লাগবে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নানা অনিয়মের কারণে জরিমানা করা হয় একাধিক ব্যবসায়ীকে। আমাদের এই অভিযানটা মূলত আসলে সমগ্র পর্যায়ের যারা রয়েছে তাদের উদ্দেশ্যেই করা। এটা খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে হোলসেল ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে ইম্পোর্টার পর্যন্ত সমগ্র পর্যায়ে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আমরা সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে চাই যে রমজানে পণ্য বা দ্রব্যমূল্য অস্থিতিশীল করার যদি কেউ প্রচেষ্টা করা হয় তাহলে র্যাবের পক্ষ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখা এবং বাজারের সিন্ডিকেট ভাঙতে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফাহিয়ান হামিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এদিকে রমজান ঘিরে দেশের 2-1 জেলায় নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ এলাকায় ঊর্ধ্বমুখী। অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার দাবি ক্রেতাদের। লালমনিরহাটের বিভিন্ন বাজারে ডজনে 10 টাকা বেড়ে কলা 40 টাকায়, লেবু 20 টাকা বেড়ে 80 টাকা হালিতে বিক্রি হচ্ছে, বেগুন 80 টাকা, শসা 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে সব ধরনের সবজির দরও। প্রায় একই চিত্র ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও নোয়াখালীতে। এদিকে ঝালকাঠি ও রাজবাড়ীতে সবজির দাম কিছুটা কমেছে, তবে চড়া মাছের বাজার। সিরাজগঞ্জে কমেছে সবজি, খেজুর ও ফলের দাম। এদিকে দিনাজপুরের হিলি সহ বিভিন্ন উপজেলায় কমেছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম বেশি, মুসুরির ডাল দাম বেশি, লেবুর দাম বেশি। টমেটো কয়েকদিন আগে ছিল 25 টাকা, এখন 40 টাকা। মনে করো যে লেবু ছিল কয়েকদিন আগে 30 টাকা, এখন লেবু 60 টাকা। বেগুন মনে করো 80 টাকা। লাউ কিনলাম, তারপরে পুঁইশাক কিনলাম, ফুলকপি কিনলাম, আগের চেয়ে অনেক দাম বেশি। মাছের দাম দেখলাম বৃদ্ধি বেশি চাচ্ছে, মুরগির দামও বেশি চাচ্ছে, গরুর মাংস বেশি চাচ্ছে। ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে, এমনটাই মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার রাজধানীর মতিঝিলে অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। এ সময় ব্যবসা সহজীকরণ আর বেসরকারি খাতের বিনিয়োগ সুরক্ষার দাবি জানান ব্যবসায়ীরা। দেশে ব্যবসা বাণিজ্যে ধীরগতি দীর্ঘদিনের, যার প্রভাব পড়েছে সামগ্রিক উৎপাদন ও বিনিয়োগে। তথ্য বলছে বিগত 3 অর্থ বছর ধরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমছে। 2022-23 অর্থ বছরে প্রবৃদ্ধি 10.5% বেশি থাকলেও 2024-25 অর্থ বছরে তা 6.5% নেমে এসেছে। একই সাথে বেসরকারি খাতের বিনিয়োগও ধারাবাহিকভাবে কমছে। 2022-23 অর্থ বছরে বিনিয়োগ ছিল 24.18%, তা কমে 2 অর্থ বছর পর 22.48% নেমে এসেছে। এর সাথে 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক। এ সময় প্রবৃদ্ধি কমেছে 14.25%। এই নেতিবাচক ধারার পেছনে ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণ, জ্বালানি খাতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, ব্যবসায়ের খরচ বেড়ে যাওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করছে ডিসিসিআই। ঋণের ব্যয় হ্রাস, উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, জ্বালানি ব্যয় ও সামগ্রিক ব্যবসা পরিচালনার ব্যয় কমানো। একই সাথে রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতীতে নীতিগত অসামঞ্জস্যতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত মাত্রা অর্জিত হয়নি। সমস্যা থেকে উত্তরণে ব্যাংকের সুদ হার কমানো, উৎপাদন খাতে বেশি ঋণ প্রদানের দাবি ব্যবসায়ী সংগঠনটির। তারা বলছেন, বেসরকারি খাত চাঙ্গা না হলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। একই সাথে নতুন সরকারের কাছে চাঁদাবাজি সহ সকল ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানায় সংগঠনটি। দুর্ভাগ্যজনক হলেও আমরা খুব আশা করেছিলাম যে এই গত মাসে যে পলিসি রেট দিয়েছে এটাকে ওনারা অপরিবর্তিত 10% রেটেই রেখেছে, যার কারণে ঋণের সুদের হার কিন্তু 16% বেশি উপরে পৌঁছে গেছে। এর ফলে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণ নেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং অলাভজনক হয়ে দাঁড়িয়েছে।
পলিসি রেট হ্রাস করা অথবা ব্যবসায়ীদের ঋণের খরচ কমাতে বিশেষ ক্ষেত্রে ভর্তুকিযুক্ত সাবসিডাইজ ক্রেডিট লাইন চালু করতে হবে। এ সময় চামড়া, পাটপণ্য, হালকা প্রকৌশল সহ ৩০টি খাতকে রপ্তানিতে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ব্যবসায় ফেরত আসতে হলে একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 85 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৫৫৩-তে। বেচা কেনা হয়েছে ৭১৮ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪৭টির, কমেছে ২১টির আর অপরিবর্তিত আছে ২২টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স আজ ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে আজ ইন্ডেক্স বেড়েছে ১.৬%। দিনের শুরু থেকেই বাজার আজ ইতিবাচক ধারায় ছিল, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় ১৬.৫ গুণেরও বেশি ছিল। আজ সব সেক্টরের শেয়ারেরই দর বৃদ্ধি পেয়েছে। মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় ২৬.৫% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ লিডিং পজিশনে ছিল। এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। সিটি ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মিদাস ফাইন্যান্সিং পিএলসি, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে মেঘনা সিমেন্ট মিলস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিকে নিজেদের কৌশলগত সুবিধায় ব্যবহার করছে চীন। বিশ্বের বাণিজ্য কাঠামোকে নতুন করে পুনর্গঠন করে যুক্তরাষ্ট্রের চাপ থেকে নিজেদের $19 ট্রিলিয়ন অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। নিরাপদভাবে বিশ্ব আধিপত্য বজায় রাখতে নতুন কৌশল অবলম্বন করছে চীন। আর এই ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিকে নিজেদের কৌশলগত সুবিধা হিসেবেই দেখছে দেশটি। ২০১৭ সাল থেকে চীনের রাষ্ট্র সমর্থিত গবেষকদের লেখা ১০০টি চীনা ভাষার নিবন্ধ পর্যালোচনা করে রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ট্রাম্পের শুল্ক নীতির কারণে তৈরি হওয়া অনিশ্চয়তাকে কাজে লাগিয়ে চীন তার বিশাল উৎপাদন ব্যবস্থাকে বিশ্বের বড় বড় অর্থনৈতিক ব্লকগুলোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, উপসাগরীয় দেশ ও ট্রান্স প্যাসিফিক বাণিজ্য জোট। চীনের অতিরিক্ত উৎপাদন, অসম বাজারে প্রবেশাধিকার এবং কম অভ্যন্তরীণ চাহিদা নিয়ে ব্যাপক উদ্বেগের মাঝেও ২০টি বাণিজ্য চুক্তি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। গত জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফরে গেলে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানো নিয়ে একটি চুক্তি হয়। এতে প্রায় ৪৯,০০০ যানবাহনের ওপর থেকে ইভি শুল্ক ৬.১% নামিয়ে আনা হয়। এছাড়াও ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানিতে শূন্য শুল্কের প্রতিশ্রুতি দিয়েছে চীন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি যুক্তরাজ্য ও জার্মানির সঙ্গেও কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা চলছে। হন্ডুরাস, পানামা, পেরু, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা চালাচ্ছে চীন। এখন সেগুলো দ্রুত এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। ৬ আরব দেশের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসির সঙ্গেও দীর্ঘদিনের আলোচনায় গতি আনার তাগিদ দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ সিপিটিপিপি চুক্তিতে যোগ দেওয়াকেও অগ্রাধিকার দিচ্ছে বেইজিং। এই জোটটি মূলত চীনকে মোকাবিলা করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি করা হয়েছিল, যদিও ২০১৭ সালে ওয়াশিংটন এই জোট থেকে সরে যায়। যুক্তরাষ্ট্র কিভাবে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং তা বিশ্লেষণ করে কিভাবে পাল্টা কৌশল নিচ্ছে চীন, তাও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। বুদ্ধিবৃত্তিক সম্পদ, ডিজিটাল বাণিজ্য ও মান নির্ধারণে প্রভাব বাড়াতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ ও ১৫টি এশিয়া প্যাসিফিক দেশের রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP জোটকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। এসবের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে চুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল বাণিজ্যকে অগ্রাধিকার দিয়েও সুবিধা নিতে চায় চীন। ভিয়েতনাম সীমান্তে চীনের তৈরি AI কাস্টমস ব্যবস্থায় তৈরি ফ্রেন্ডশিপ পোর্ট তারই দৃষ্টান্ত বলে উল্লেখ করেছে রয়টার্স।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় চীনের ঝুঁকি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, চীনের $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃত্ত অংশীদার দেশগুলোর উৎপাদন খাতের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে। কম দামের অতিরিক্ত পণ্যে বাজার সয়লাভ হতে পারে এমন আশঙ্কাও করছেন অনেকে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।